বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আগের ভিডিওতে একটাতে তড়িৎযোজী ধর্ম পড়েছি, তারপর একটা ভিডিওতে আমরা সমযোজী যৌগ নিয়ে আলোচনা করেছি। সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ এসব আলোচনা হয়েছে। কিন্তু এবারে কথা হচ্ছে যে একটা তড়িৎযোজী যৌগ মানে সেটা কি 100% তড়িৎযোজী? মানে ধরো তড়িৎযোজী যৌগের আমরা জানি আয়োনাইজ করে তারা। সোডিয়াম ক্লোরাইড হলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, ধনাত্মক আর ঋণাত্মক আয়নে ভাগ হয়ে যায় যখন জলে গোলা হয়। তো সমস্ত তড়িৎযোজী যৌগই কি একইভাবে ভাগ হয়, 100% ভাগ করে, নাকি কিছুটা কোনোটা বেশি ভাগ করে কোনোটা কম ভাগ করে? তেমনি সমযোজী যৌগ মানে তারা, আমরা জানি তারা ধরো অধ্রুবীয় দ্রাবকে মানে বেনজিন বা ক্লোরোফর্ম এই ধরনের দ্রাবকে গোলে। তো সমস্ত সমযোজী যৌগই কি একই রকম ভাবে গোলে? কেউ বেশি গোলে কেউ কম গোলে, এরকম আছে কি? উত্তরটা হচ্ছে কোন তড়িৎযোজী যৌগই 100% তড়িৎযোজী নয়, আবার কোন সমযোজী যৌগই 100% সমযোজী নয়। অর্থাৎ তড়িৎযোজী যৌগের মধ্যে খানিকটা সমযোজী যৌগ ধর্ম থাকে, আবার সমযোজী যৌগের মধ্যে খানিকটা তড়িৎযোজী ধর্ম থাকে। কেন, আর সেটা কি করে হয়, আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব। প্রথমে উদাহরণ নিয়ে একটা, ক্লোরিন আর ক্লোরিন এই দুটো আমরা জানি এই দুটো পরমাণু সমযোজী যৌগ গঠন করে, কারণ এদের বাইরে সাতটা, এদের বাইরে সাতটা। এরা যদি এর থেকে একটা ইলেকট্রন নেয় আর এই যদি এর থেকে একটা ইলেকট্রন নেয়, তাহলে এরও বাইরে অষ্টক পূর্ণ হয়, এরও বাইরের ক্ষেত্রে অষ্টক পূর্ণ হয়। হয়ে এই ইলেকট্রনটাকে এরা যদি শেয়ার করে, তাহলে এর বাইরে হলো এই সাতটা ছিল প্লাস এই 8 নম্বরটা, এর বাইরে এই সাতটা ছিল এই 8 নম্বরটা। তো এইভাবে ক্লোরিন ক্লোরিন একটা সমযোজী ধর্ম তৈরি করে। দেখতে হয় ব্যাপারটা কিরকম সমযোজী। এই ক্লোরিন ক্লোরিনের নিউক্লিয়াস দুটোর ওপর দিয়ে ইলেকট্রনের একটা মেঘের মতন তৈরি হয়, এটাকে ইলেকট্রন ক্লাউড বলে, একটা মেঘের মতন তৈরি হয়। এক্ষেত্রে ক্লোরিন আর ক্লোরিন দুটোই এক অণু, এক পরমাণু। ফলে এদের তড়িৎ ঋণাত্মকতা সমান। তড়িৎ ঋণাত্মকতা সমান থাকার মানেটা কি? এই ক্লোরিনটা ইলেকট্রনটাকে যতটা, এই মাঝখানের বন্ডের ইলেকট্রনটাকে যতটা নিজের দিকে টেনে রাখবে, এই ক্লোরিনটাও কিন্তু ততটাই টেনে রাখবে। ফলে ইলেকট্রন দুটো একদম মাঝখানে থাকবে, কোনো পার্টিকুলার কোনো এই ক্লোরিন বা ওই ক্লোরিনের দিকে হেলে থাকবে না বা এগিয়ে থাকবে না। কিন্তু যদি HCl এর কথা ভাবি, গল্পটা অন্যরকম। HCl এ কিভাবে যৌগটা গঠন করা হয় সেটা আর বলছি না, সেটা আগে তোমরা জেনেছো। ক্লোরিন হাইড্রোজেনের থেকে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য হবে কি, এই ইলেকট্রনকে টানতে পারে বেশি। ফলে এই যে বন্ডের ইলেকট্রন দুটো এটাকে নিজের দিকে টেনে রাখবে, এই যে বন্ডের ইলেকট্রনটা নিজের দিকে টেনে রাখবে। ফলে বাইরের যে চার্জের যে ডিস্ট্রিবিউশন, যে ঋণাত্মক আধান বা ধনাত্মক আধান যেটা তৈরি হবে, ইলেকট্রনটা এদিকে হেলে থাকার জন্য পুরো অণুটার ক্লোরিনের দিকটাতে একটা হালকা ঋণাত্মক আবেশ তৈরি হয়। একটা হালকা ঋণাত্মক আধান এদিকে তৈরি হয় আর একটা হালকা ঋণাত্মক আধান এদিকে তৈরি হয়। এই যে ঘটনাটা ঘটেছিল ক্লোরিনের জন্য, এটাকে বলা হয় নন পোলার কোভ্যালেন্ট বন্ড, মানে অধ্রুবীয় সমযোজী যৌগ বন্ড, বন্ধন। অধ্রুবীয় কেন? কারণ এদের কোনো সাইড নেই। পোলার কথার মানে হচ্ছে একটা সাইড আছে, যেমন আমরা নর্থ পোল সাউথ পোল বুঝি, বা চুম্বকের নর্থ পোল সাউথ পোল মানে কি এদিক আর ওদিক, পৃথিবীর ওপর দিক নিচের দিক, নর্থ পোল সাউথ পোল। এই যে পোল কথাটার মানে হচ্ছে যে কোনো একটা দিকে চলে গেছে কিনা, সেই জিনিসটাকে বলা হয় পোলার। এটা হচ্ছে নন পোলার, অধ্রুবীয়, এর কোনো দিক নেই, দুদিকেই সমানভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড, চার্জটা বিতরণ করা আছে। কিন্তু এক্ষেত্রে এদিকে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, এদিকে একটা হালকা পজিটিভ, একে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড, মানে ধ্রুবীয় সমযোজী বন্ধনী। জলের ক্ষেত্রে গল্পটা কিরকম? জলের ক্ষেত্রে গল্পটা একটু ইন্টারেস্টিং। এই যে হাইড্রোজেনের একটা, সে এখান থেকে একটা ইলেকট্রন নেবে, এই হাইড্রোজেন এখান থেকে একটা ইলেকট্রন নেবে, নেবে মানে শেয়ার করবে, অর্থাৎ অক্সিজেনও এই ইলেকট্রনটাকে ব্যবহার করবে, অক্সিজেনও এই ইলেকট্রনটাকে ব্যবহার করবে। ফলে অক্সিজেনের বাইরে 6টা আর দুটো 8টা, এই হাইড্রোজেনের বাইরে একটা, আর এখান থেকে একটা নিয়েছিল দুটো, এরও সেইভাবে দুটো। তো ফলে এখানে একটা বন্ড আর এখানে একটা বন্ড তৈরি হবে। এই বন্ডগুলোর মধ্যে তোমরা বলতে পারো অক্সিজেন মাঝখানে রয়েছে যেটা খুব বেশি ইলেকট্রোনেগেটিভ, আর দুপাশে দুটো হাইড্রোজেন রয়েছে। যদি এইরকম ভাবে থাকতো পাশাপাশি একই লাইনে যদি থাকতো এরা, তাহলে কি হতো, অক্সিজেন দুপাশ থেকে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে আনতো। ফলে কোনো সেরকম ধ্রুবীয়তা দেখা যেত না। তার কারণ যদি একটা বাক্সকে তুমি দুদিক থেকে চাপ দাও, সে কোনো দিকেই যাবে না। কোনো একটা বস্তুকে যদি দুদিক থেকে ইকুয়াল চাপ দাও, সে কোনো দিকেই যাবে না, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে।
অর্থাৎ বলটা যদি দুদিক থেকে এরকম ভাবে চাপটা আসতো ইলেকট্রনের টানটা, তাহলে এটা কোনো দিকেই যেত না এবং এটা একটা অধ্রুবীয় ব্যাপার তৈরি হতো। কিন্তু এখানে গল্পটা হচ্ছে এরকম অ্যাঙ্গেল করে থাকে। অ্যাঙ্গেল করে থাকার জন্য যেটা আরেকটা ঘটনা ঘটে, মানে একটুখানি আমি যেটা বলেছি একটুখানি গুছিয়ে বলে নিই। যদি এক লাইনে থাকতো তাহলে এর মাঝখানে একটা মাইনাস চার্জ হতো, দুপাশে দুটো পজিটিভ চার্জ তৈরি হতো ঠিকই, কিন্তু পুরো মলিকিউলটা সেরকম কোনো দিক থাকতো না, কারণ দুদিক থেকে একই রকম টান আসছে। জলের পরমাণু থাকে একটু বেঁকা ভাবে, অর্থাৎ এইভাবে একটা টান পড়ে, এইভাবে একটা টান পড়ে। এবার ভাবো এখানে যদি একটা বাক্স থাকে, সেই বাক্সটাকে একজন যদি এদিক দিয়ে ঠেলে, একজন যদি এদিক দিয়ে ঠেলে, তাহলে বাক্সটা এদিকে চলে যাবে। এটা আমরা ভেক্টরের হিসেবে পড়েছি, এদিকে চলে যাবে। এই জিনিসটাকে বলা হয় ডাইপোল বা দ্বিমেরু ভ্রামক। আরেকবার দেখে নিন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয়, সেখান থেকে বললে বুঝতে পারবে। কার্বন ডাইঅক্সাইডের মাঝখানে কার্বন, দুপাশে অক্সিজেন, কিন্তু একই সরল রেখায় যৌগগুলো থাকে। ফলে যদিও কার্বনের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এই দুপাশে সমানভাবে টান দেওয়ার জন্য এই অণুটা কোনো কিন্তু পোলারিটি থাকে না, কোনো দিক থাকে না, যেটা বললাম যে এদিক ঘেঁষে আছে বা ওদিক ঘেঁষে আছে, হয় না, কারণ দুদিক থেকে সমানভাবে টানছে। ঠিক যেভাবে ধরো এই বাক্সটাকে যদি দুটো লোক সমান বল দিয়ে দুদিকে টানে, এই বাক্সটা কোনো দিকে যাবে না। জলের ক্ষেত্রে যদি এরকম এক লাইনে থাকতো তাহলে হয়তো এরকম হতো, কিন্তু জল এক লাইনে থাকে না। জলের পরমাণু একটু বেঁকা, বেঁকা থাকার জন্য একজন এদিকে ঠেলছে, একজন এদিকে ঠেলছে, ফলে একটা একটা মোট এদিকে একটা বল কাজ করবে, নেট ফোর্স একটা এদিকে কাজ করবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে গল্পটা তাই। অ্যামোনিয়াটা দেখতে পিরামিডের মতন, এরকম থ্রি ডাইমেনশনাল, যেটাকে এইখানে দেখলে বুঝতে পারবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ফলে এই তিন দিক থেকে তিনটে বন্ডকে নাইট্রোজেন টানছে, কারণ নাইট্রোজেন হাইড্রোজেনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, বেশি ইলেকট্রোনেগেটিভ। ফলে একটা আবার নেট ফোর্স বা মোট একটা বল এদিকে কাজ করবে। বোরন ট্রাইফ্লুরাইডের ক্ষেত্রে কি হয় আমরা জানি, ফ্লোরিন খুব খুব সাংঘাতিক রকম ইলেকট্রোনেগেটিভ, কিন্তু যেটা যেহেতু এখানে এই তিনটে একটাই প্লেনে আছে, একই সমতলে থাকে, একই সমতলে থাকার জন্য একটা ত্রিভুজের মতো, মাঝখানে বোরন, তিন দিকে তিনটে ফ্লোরিন এইভাবে টানছে এবং 120 ডিগ্রি কোণ এগুলোর মধ্যে। এই যে তিন দিকে সমান ফোর্সে টানছে এবং 120 ডিগ্রি, তাতে কি হয়, তাতেও আমরা জানি কোনো দিকে যাবে না। তিন দিক থেকে যদি সমানভাবে টানে তাহলে মাঝখানে জিনিসটা আটকে থাকবে, ফলে এরও কোনো পোলারিটি নেই। আরো কিছু দেখা যাক। এবারে ব্যাপারটা কি, এই যে পোলারিটি, এই যে একদিকে চলে যাওয়ার ব্যাপারটা বা এখানে এদিকে চলে যাওয়ার ব্যাপারটা, এটাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। এটাকে পোলারিটি বা ধ্রুবীয়তার মাপা হয় দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট দিয়ে। ইংরেজি কথাগুলো মাথায় রাখবে, ইংরেজি কথাগুলো কিন্তু বড় যেসব কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, জেই বা নিট, তাতে কাজে লাগবে। ধ্রুবীয়তার একক হলো ডিবাই। এক ডিবাই মানে 10⁻⁻18 ইএসইউ ইন্টু সেন্টিমিটার। একটা চার্জ আছে, আধান, আর তাকে একটা দূরত্ব দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ এসআইতে এর ইউনিট হবে কুলম মিটার। 1 সেন্টিমিটার মানে 1 কুলম মিটার, সরি 1 কুলম মিটার মানে 3 × 10⁻29 ডিবাই। এবার দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা কি, একটি সমযোজী বন্ধনীর দুটি পরমাণুর চার্জ ও পরমাণু দুটির কেন্দ্রের গুণফলকে তার দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, যাকে মিউ দিয়ে লেখা হয়, অর্থাৎ মিউ ইজ ইকাল টু পরমাণুটার চার্জ ইন্টু তাদের মধ্যে দূরত্ব। যদি অধ্রুবীয় অণু হয়, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের ভ্রামক হবে 0, কারণ কোনো ডাইপোল মোমেন্ট নেই। দুটো আলাদা পরমাণু দিয়ে তৈরি যদি দ্বিপরমাণু অণু হয়, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, কেবিআর, NaCl, এরা সবসময় ধ্রুবীয় হবে, কারণ দুটো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হলেও আলাদা। যদি একেবারে সোডিয়াম আর ফ্লোরিন ধরো, তাহলে দুটো প্রান্ত আছে, পিরিয়ডিক টেবিলের একদম এই প্রান্তে সোডিয়াম আর একদম এই প্রান্তে ফ্লোরিন, ফলে এদের মধ্যে পিরিয়ডিক টেবিলের মধ্যে এত দূরে থাকার জন্য এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক তফাৎ আছে। কিন্তু যদি কাছাকাছিও দুটো অণু নাও, দুটো পরমাণু নাও, তাদের দিয়ে যে যৌগটা তৈরি হয়, সেগুলোও কিন্তু তড়িৎ ঋণাত্মকতার তফাৎ কম হলেও ওই পরমাণু দুটোর মধ্যে খানিকটা ডাইপোল মোমেন্ট থাকবেই। যদি একই পরমাণু দিয়ে তৈরি হয়, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, তারা কখনোই ডাইপোল মোমেন্ট দেখাবে না। তাদের সবসময় দুদিকে একইভাবে টানছে বলে দুটোই ক্লোরিন, দুটোই হাইড্রোজেন, এদের
তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, ফলে দুটো ক্লোরিনের মাঝখানে যে বন্ডটা থাকবে সেটাকে দুদিকেই সমানভাবে টানবে বলে এদের ভ্রামক হবে সবসময় 0। তিনটে পরমাণু হলে কি করতে হবে, যেমন ধরো এখানে হাইড্রোজেন অক্সিজেন আর অক্সিজেন, হাইড্রোজেন দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে জল তৈরি হয়েছে, সেক্ষেত্রে দেখতে হবে অণুটা সোজা না বাঁকা, এটা সোজা এটা বাঁকা। তারপরে ভেক্টরের হিসাব করে দেখতে হবে কোনো নেট ডাইপোল তৈরি হচ্ছে কিনা, যেমন এখানে আমি দেখেছি দুদিকেই ইকুয়ালি টানছে বলে নেট ডাইপোল নেই, এখানে দুদিক থেকেই ঠেলা পড়ছে ইকুয়ালি কিন্তু একই লাইনে নয়, ফলে এদিকে একটা নেট ডাইপোল তৈরি হবে। চারটে পরমাণুর ক্ষেত্রে দেখতে হবে অণুটা একই প্লেনে আছে, যদি এরকম স্কোয়ার টাইপের থাকে চারটেই একই প্লেনে, হ্যাঁ, তখন আর কিন্তু তার কোনো নেট ডাইপোল থাকবে না, কারণ চারদিকে একই প্লেনেতে সমানভাবে টানছে। কিন্তু যদি একই প্লেনে না থাকে, 3D স্ট্রাকচার তৈরি করে, ত্রিমাত্রিক স্ট্রাকচার যদি তৈরি করে, তখন দেখতে হবে আবার ভেক্টর ভাবতে হবে যে কোন দিক থেকে ঠেলা পড়ছে বা কোন দিক থেকে টান পড়ছে, এই টানগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা কিরকম হয়, কোনো নেট কোনো টান তৈরি হচ্ছে কিনা। এবার ধরো HBr এর সমযোজী বন্ধন থাকে আমরা জানি, এবার HBr এর এই সমযোজী বন্ধনটা আমরা যেটা প্রথমেই একদম শুরুতে বলেছিলাম, যেটা কি 100% সমযোজী না খানিকটা তড়িৎযোজী, সেটা করবার জন্য আমাদের পরীক্ষা করে দেখা হয় তার ডাইপোল মোমেন্ট কত। যদি ডাইপোল মোমেন্ট কিছু থাকে আর দূরত্ব একটা থাকে, সেই দুটোকে পরীক্ষা করে মাপা হয়, মেপে এইবার দেখা হচ্ছে, পরীক্ষা করে দেখা গেছে HBr এর ডাইপোল মোমেন্ট হচ্ছে 0.79 ডিপাই, আর এদের পরমাণু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 1.41 অ্যাংস্ট্রম, ঠিক আছে। HBr যদি 100% তড়িৎযোজী হতো, তাহলে হাইড্রোজেনের চার্জ হতো +1 আর ব্রোমিনের চার্জ হতো -1, অর্থাৎ এদিকে একটা +1 থাকতো হাইড্রোজেনে, এদিকে একটা মাইনাস থাকতো। সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কত হতো, 4.8 × 10⁻10, যেটা ইলেকট্রনের চার্জ, আর তাকে দূরত্বটা দিয়ে গুণ করবো যেটা হচ্ছে 1.41 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে 1.41 × 10⁻8 সেন্টিমিটার। তাহলে এই এত ইএসইউ এত সেন্টিমিটার, এই দুটো মিশে গিয়ে তৈরি করতো 6.77 আর 10⁻⁻8 ইএসইউ সেন্টিমিটার। কিন্তু আমরা দেখেছি এদের ডাইপোল হচ্ছে 0.79, তাহলে পুরো তড়িৎযোজী তো নয়, সমযোজী হলে 0 হয়ে যেত, তাহলে এর তড়িৎযোজী ধর্মের মান হচ্ছে 0.79 বাই 6.77 × 100 হলো গিয়ে 11.67%। অর্থাৎ HBr সমযোজী হলেও তাতে 11% মতন বা 11.5% মতন তড়িৎযোজী ধর্ম দেখা যায়। অর্থাৎ ভাবো একটা কোভালেন্ট বন্ড যদি বাড়তে 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 100% তড়িৎযোজী হয়ে যায়, তখন কিন্তু কোভালেন্ট বন্ডটা আয়নিক বন্ড হয়ে যায়। যার জন্য এই কথাটা পরীক্ষায় আসতে পারে, একটা তড়িৎযোজী বন্ডকে, তড়িৎযোজী বন্ধনকে সমযোজী বন্ধনের চূড়ান্ত অবস্থা ধরা হয় কেন। এক্সট্রিম কেস অফ কোভালেন্ট বন্ড হয়ে গেলে আয়নিক বন্ড তৈরি হয়ে যাবে, মানে 100% যদি কোভালেন্ট বন্ডে যদি 100% দ্বিমেরু ভ্রামক বেড়ে যায়, তখন সেটা আয়নিক বন্ড তৈরি হয়ে যাবে। এবার তড়িৎযোজী বন্ধন উল্টো দিকটা দেখি, তড়িৎযোজী বন্ধনের সমযোজী ধর্ম থাকতে পারে কিনা। তড়িৎযোজী বন্ধন মানে একটা প্লাস একটা মাইনাস থাকে, যেমন সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি থাকলে সোডিয়াম প্লাস আয়ন ক্লোরিন মাইনাস আয়ন দুটো মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এইবারে এইখানে প্লাস আয়নটা থাকার জন্য ক্লোরাইডের বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেটা একটু এদিকে ঘেঁষে থাকে, এই প্লাসটার দিকে ঘেঁষে থাকে, ফলে ক্লোরিন পরমাণুর মধ্যে একদিকে একটু মাইনাস একদিকে একটু প্লাস তৈরি হয়। এই যে জিনিসটা হয়ে গেল এটাকে বলা হয় পোলারাইজেশন। দেখো আবার একদিকে প্লাস একদিকে মাইনাস, ওই দিক দিক করে পোলারাইজেশন তৈরি হয়ে গেল। ফলে এখানে কিন্তু একটা এই যে ব্যাঁকা চেহারাটা তৈরি হলো, যার জন্য এর ইলেকট্রনের কক্ষ আর এর ইলেকট্রনের কক্ষ খানিকটা ওভারল্যাপ করে। এই ওভারল্যাপটা হচ্ছে সমযোজী যৌগের ধর্ম। সমযোজী যৌগতে অরবিটাল ওভারল্যাপ করে, তড়িৎযোজী যৌগতে পাশাপাশি জাস্ট কেটে থাকে। অর্থাৎ একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে, মানে এই ধনাত্মক আয়নটা এই ঋণাত্মক আয়নকে কতটা পোলারাইজ করতে পারছে ততটা সমযোজী হবে, আর কতটা পোলারাইজ করতে পারে সেটা কিসের উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে এই ক্যাটায়নটার ব্যাসার্ধ কত আর তার চার্জ কত, মানে তার আধান কত। যদি ক্যাটায়নের চার্জ বেড়ে যায়, আধান যদি বেড়ে যায়, তাহলে বেশি পোলারাইজ করবে, আর যদি ব্যাসার্ধ কমে যায়, ব্যাসার্ধ যদি ছোট হয়, তাহলেও বেশি পোলারাইজ করবে।
তার মানে চার্জটা উপরে থাকবে, ব্যাসার্ধটা নিচে থাকবে। এবারে ভেবে দেখো, এটা একটা পিরিয়ডিক টেবিলের খাপটা আমি এঁকে রেখেছি। যত তুমি এদিকে যাবে তত কি হয়, ক্যাটায়নের চার্জ বাড়ে। যেমন সোডিয়ামেতে 1, ম্যাগনেসিয়ামে 2, এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সোডিয়ামের চার্জ 1, ম্যাগনেসিয়ামের চার্জ 2, অ্যালুমিনিয়ামের চার্জ 3, সিলিকনের চার্জ 4। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের থেকে সিলিকন ক্লোরাইডের সিলিকন ক্লোরাইড যেটা, তার ধর্ম বেশি সমযোজী হবে। কারণ এর চার্জ বেশি মানে এ বেশি পোলারাইজ করতে পারবে, ফাই ভ্যালুটা বেশি, এ বেশি পোলারাইজ করতে পারবে। বেশি পোলারাইজ করলে বেশি সমযোজী দেখাবে। উপর থেকে নিচে এলে কি হয়, চার্জ সেম থাকে, সোডিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, এরকম নিচে সব প্লাস এক। এইখানে গেলে সব 2, এখানে গেলে সব 3, সবই +3 হবে, তাই তো? আবার ক্লোরিন এলে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা তো সবাই মাইনাস। আমাকে ক্যাটায়নের চার্জের দিকটা ভাবতে হবে, এদিকটাই বেশি ভাবা দরকার। অর্থাৎ ওপর থেকে নিচে গেলে কিন্তু ক্যাটায়নের চার্জ একই থাকে, কিন্তু ব্যাসার্ধ বেড়ে যায়। কারণ প্রত্যেক ক্ষেত্রে একটা করে নতুন অরবাইটাল তৈরি হচ্ছে, নতুন একটা কক্ষপথ বাইরে জুড়ছে, ফলে ক্রমশ বড় হতে থাকে মলিকিউলটা, এই যৌগ মৌলটা, এলিমেন্টটা। তাহলে হলো কি, ক্যাটায়নের ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। ক্যাটায়নের ব্যাসার্ধ বেড়ে গেলে তোমার কি হবে, ক্যাটায়নের ব্যাসার্ধ বেড়ে গেলে চার্জ যদি একই থাকে, ফাইটা কমে যাবে। ওকে, অর্থাৎ লিথিয়াম আর সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড সব থেকে কম সমযোজী ধর্ম দেখাবে, আর লিথিয়াম ক্লোরাইড সব থেকে বেশি সমযোজী ধর্ম দেখাবে। আমার এখানে মনে হচ্ছে, হ্যাঁ, এটা ব্যাসার্ধটা লিখেছি, ঠিক আছে। একই মৌলের বিভিন্ন চার্জযুক্ত ক্যাটায়ন যদি থাকে, মানে ধরো টিন +2 হয়, টিন +4ও হয়, সেক্ষেত্রে বেশি চার্জ যদি ক্যাটায়ন হয়, তার ফাই ভ্যালুটা বেশি হবে, অর্থাৎ সে বেশি সমযোজী যৌগ তৈরি করবে। অর্থাৎ স্ট্যানাস ক্লোরাইড SnCl2 আর SnCl4, SnCl2 তে Sn2+ থাকে, SnCl4 তে স্ট্যানিক ক্লোরাইডে SnCl4 থাকে। অর্থাৎ এই SnCl4 এর ফাই ভ্যালু বেশি, অর্থাৎ এ কিন্তু বেশি পোলারাইজ করবে। ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইডের মধ্যে ফেরিক ক্লোরাইডের সমযোজী ধর্ম বেশি হবে। ফায়ান, বিজ্ঞানী ফায়ান, এটাকে ফাজান অনেকে বলে, কিন্তু স্প্যানিশ ভাষায় বা ল্যাটিন ভাষায় এই যে যেটার একটু ইয়া টাইপের উচ্চারণ হয়, এটাকে ফায়ান রুল বলে। তোমরা জানি না, তোমরা এইটা আবার এইচ খ এর মাঝামাঝি অনেক কিছু মিলিয়ে একটা সাউন্ড হয়, ফায়ানের সূত্র বলা ভালো। একটা তড়িৎ যৌগের মধ্যে কতটা সমযোজী যৌগ থাকবে তার উপরে ফায়ানের এই সূত্রটা। কিরকম, 1 নম্বর, সমযোজী ধর্ম বাড়বে যদি ক্যাটায়নের আকার কমে। ক্যাটায়নের আকার কোথায় কমবে, বেরিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। আমি পিরিয়ডিক টেবিলের নিচ থেকে ওপরে উঠছি একই গ্রুপে, অর্থাৎ ওপর থেকে যদি নিচে নামো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। ব্যাসার্ধ কিরকম, বেরিয়ামের ব্যাসার্ধ সব থেকে বেশি, বেরিলিয়ামের সব থেকে কম। অর্থাৎ সব থেকে কম ব্যাসার্ধ বলে এর সমযোজী ধর্ম ক্রমশ বাড়ছে। ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যদি বাড়ে, আমরা দেখে নিয়েছি যে ওই ফাই ভ্যালুটার উপরে ছিল চার্জ, নিচে ছিল ব্যাসার্ধ। তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধ থেকে চার্জগুলো দেখো, এখানে চার্জ হচ্ছে 1, এখানে 2, এখানে 3। এবার এদের কিন্তু সমযোজী ধর্ম এদিকে বাড়ছে, কারণ চার্জ বাড়ছে। আর অ্যানায়নের চার্জ বাড়লে বাড়তি ইলেকট্রনগুলো আলগাভাবে থাকে, ফলে বেশি পোলারাইজেশন হয়। ঠিক আছে, অ্যানায়নের আকার যদি বাড়ে তাহলে কি হবে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যানায়নের আকার বাড়ছে। অ্যানায়নের আকার বাড়লে তার সমযোজী ধর্ম বাড়ছে। কি করে বুঝছি, এগুলো গলনাঙ্ক দিয়ে বোঝা হয়। আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক কম, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক বেশি। তো ফ্লোরাইডগুলোর গলনাঙ্ক বেশি, হ্যাঁ, ক্যালসিয়ামের ফ্লোরাইডগুলোর গলনাঙ্ক বেশি, ক্যালসিয়াম আয়োডাইডের গলনাঙ্ক অনেক কম। অর্থাৎ সমযোজী ধর্ম বাড়ছে যদি ক্যালসিয়াম আয়োডাইড হয়, ক্যালসিয়াম ফ্লোরাইডের সমযোজী ধর্ম সে তুলনায় কম। ক্যাটায়নের সব থেকে বাইরের কক্ষে যদি পরিপূর্ণ ডি অরবাইটাল থাকে, তাহলে নিউক্লিয়াসের ওপরে ইলেকট্রনের আবরণী ক্ষমতা কমে যায়, এগুলো আমরা আগে আলোচনা করেছি। এখন নিউক্লিয়াসের ওপরে ইলেকট্রনের আবরণী ক্ষমতা কমে গেলে তারা কিন্তু বেশি পোলারাইজ করতে পারে, কারণ এই ভেতরের যে প্লাস চার্জটা, তারা খানিকটা বেশি এক্সপোজ থাকে, তারা বাইরে বেশি কাজ করতে পারবে, বেশি অ্যাক্ট করতে পারবে অন্য পরমাণুর উপরে। যেমন ক্যাটায়ন আমরা যদি ধরি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তার সঙ্গে কপার আর সিলভার, সব প্লাস চার্জগুলোকে নিয়েছি। সোডিয়ামের 2s2 2p6, অর্থাৎ
এই যে বাইরের কক্ষতে 2:2p6 আছে, পটাশিয়ামে 3:3p6, রুবিডিয়ামে 4:4p6, কপারের ক্ষেত্রে কি হয় 3:3p6 তো থাকেই, তার বাইরে একটা 3d10 থাকে, সিলভারে 4:4p6 থাকে, তার বাইরে একটা 4d10 একটা থাকে, মানে 4d অরবিটালে আরো 10টা ইলেকট্রন থাকে। ফলে ক্লোরাইডের গলনাঙ্কগুলো এই দুটোর ক্ষেত্রে সমযোজী ধর্ম বেশি হবে, কারণ এরা বেশি পোলারাইজ করতে পারবে, অর্থাৎ এদের গলনাঙ্ক কম হবে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 800 ডিগ্রি, সেখানে সিলভার ক্লোরাইডের গলনাঙ্ক 435, কিউপ্রাস ক্লোরাইডের গলনাঙ্ক 442। এবার এই ফায়ানের সূত্র দিয়ে আরেকটু এগিয়ে যাওয়া যাক। এছাড়া আরো একটা ব্যাপার কাজ করবে, একই যৌগ যদি দুটো আলাদা আলাদা দ্রাবকে আমি গুলি, তাদের সমযোজী ধর্ম আলাদা আলাদা হবে। অর্থাৎ যদি দুটো সলভেন্ট, ডিফারেন্ট সলভেন্টে আমি যদি গুলি, তাহলে তাদের এই কোভ্যালেন্ট ধর্মটা, কোভ্যালেন্ট প্রপার্টি আলাদা হবে। কারণ এই যে সলভেন্ট দ্রাবক, তার অণুগুলোরও নিজস্ব একটা পোলারাইজেশন আছে। কিরকম আমরা আগেই দেখেছি, জল একটা ধ্রুবীয় অণু, মানে পোলার মলিকিউল। একই কারণে ইথাইল অ্যালকোহল ধ্রুবীয়, কিন্তু জলের থেকে কম হয়। বেনজিন হচ্ছে আবার কম, পুরোপুরি অধ্রুবীয়, বেনজিনের কোনো ধ্রুবীয়তা নেই। কিরকম, কেন জলের ধ্রুবীয়তা আছে? আমরা জানি জলের অণুটা এরকম ব্যাঁকা, সেই জন্য জলের ধ্রুবীয়তা আছে, দেখেছিলাম। ইথাইল অ্যালকোহল কিরকম, এইখানে CH2H5 মলিকিউলটা, তার পার্টটা, তার সঙ্গে ও, তার সঙ্গে H, এই যে এ ঠেলছে এদিকে, এ ঠেলছে এদিকে, কিন্তু এই বন্ডটা ব্যাঁকা, এই বন্ডটা ব্যাঁকা থাকার জন্য এইখানে ঠেলাটা পড়ে, বোঝা গেল? ফলে এই দুটো কিন্তু ধ্রুবীয়। অন্যদিকে বেনজিন এরকম দেখতে, দেখো বেনজিন সব দিকে সমান টান পড়ছে, এদিকেও যেরকম টান এরকম, এবং এটা একটা প্ল্যানার মলিকিউল, এক সমতলে আছে, এরকম এক সমতলে বেনজিন থাকে, এই সবগুলো এক সমতলে থাকে, অর্থাৎ এদের টানগুলো সব দিকে সমান থাকার জন্য এটা সম্পূর্ণভাবে অধ্রুবীয়। তার মানে কোনো একটা দ্রাবকের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, মানে যে যত বেশি ধ্রুবীয়, তারা ওই তড়িৎযোজী যে জিনিসটাকে ঢোকালাম, মানে জলে যদি আমি সোডিয়াম ক্লোরাইড গলি, তার পরমাণুগুলোকে আলাদা করে দেয়, ফলে দ্রাব্যর অ্যানায়নটির পোলারাইজেশন হতে পারে না। আবার একই যৌগ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এইটাকে মনে রাখো, একই যৌগ বেনজিনে গুললে যতটা সমযোজী ধর্ম দেখাবে, জলে বা অ্যালকোহলে ততটা দেখাবে না। জলে গুললে যতটা দেখাবে, অ্যালকোহলে তার থেকে বেশি দেখাবে, কারণ জলের ধ্রুবীয়তা অ্যালকোহলের থেকে কম। তার মানে হচ্ছে যত বেশি ধ্রুবীয়, ঠিক আছে, যত বেশি ধ্রুবীয় একটা দ্রাবক, তত কম সমযোজী দেখাবে, ততটা তড়িৎযোজীর দিকে চলে যাবে। এই উদাহরণটা দেখো, অ্যালকোহলে পটাশিয়াম ক্লোরাইড গলে না, কিন্তু পটাশিয়াম আয়োডাইড গুলে যায়। এই প্রশ্নটা আসতে পারে কেন? তার কারণটা কি? ক্লোরাইডের থেকে আয়োডাইড আকারে বড়, অর্থাৎ আয়োডাইড বেশি পোলারাইজড হয়ে যাবে। আগেই বলেছি অ্যালকোহল খুব বেশি ধ্রুবীয় না, আর এই দুটোর মধ্যে এ বেশি সমযোজী, কাজে এর গোলবার চান্স বেশি, এর গোলবার সঙ্গে চান্স কম, যার জন্য পটাশিয়াম আয়োডাইড অ্যালকোহলে বেশি গুলে যায়, কিন্তু পটাশিয়াম ক্লোরাইড গোলে না। পোলারাইজেশন হলে ধর্মের কি কি পরিবর্তন হয়? প্রথম হচ্ছে দ্রাব্যতার পরিবর্তন হয়। একটা কথা মনে রাখবে, লাইক ডিজলভস লাইক, মানে পোলার অণুগুলো পোলার দ্রাবকে গলে, ধ্রুবীয় অণুগুলো ধ্রুবীয় দ্রাবকে গলে, অধ্রুবীয় যৌগগুলো অধ্রুবীয় দ্রাবকে গলে। কিরকম? পোলার অণু কি কি দেখে নেওয়া যাক, বা ধ্রুবীয় যৌগ কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সমস্ত প্রায় সল্ট, অ্যাসিড, বেস। এরা কিসে গলে? জলে, মিথানলে, ইথানলে, অ্যাসিটিক অ্যাসিডে। এরা হচ্ছে সমস্ত ধ্রুবীয় সলভেন্ট, ধ্রুবীয় দ্রাবক। আর নন পোলার কম্পাউন্ড কিরকম? সমস্ত অর্গানিক কম্পাউন্ড, তেল, পেট্রল, এগুলো। এরা নন পোলার সলভেন্টে গলে, যেমন বেনজিন, টলুইন, হেক্সেন, এগুলোতে গলে। আমি একটা উদাহরণ তোমাদের দিতে পারি, তোমরা দেখতে পারো, বাড়িতে হলুদ থাকলে হলুদ কিন্তু জলে গলে না, কারণ হলুদ হচ্ছে নন পোলার একটা যৌগ, আর জল হচ্ছে পোলার। হলুদ জলে গলে না। হলুদ কিসে গলে? হলুদকে সর্ষের তেল বা এমনি তেলেতে দিয়ে দেখবে, হলুদ তেলে গুলে যায়, কারণ তেল হচ্ছে আবার নন পোলার সলভেন্ট। তাহলে নন পোলার হলুদ নন পোলার তেলেতে গলে। অধ্রুবীয় আর কি, অধ্রুবীয় হলুদ অধ্রুবীয় তেল, তেলটাও অধ্রুবীয়, তাতে গুলে যায়। এবার দেখা যাক, ধরা যাক সিলভার। সিলভারের অনেকগুলো সল্ট আছে, ব্রোমিন, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যত নিচে যাচ্ছে তত অ্যানায়নের সাইজ বাড়ছে। তার ফলে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, এইগুলোকে যদি ধরি, এদিকে পোলারাইজেশন বাড়বে। এদিকে পোলারাইজেশন বাড়বে মানে এদিকে সমযোজী যৌগ বাড়বে। তার মানে
নিচের দিকে তড়িৎযোজী যৌগ ক্রমশ কমবে, উল্টো দিকে তড়িৎযোজী যৌগ বাড়বে। এদিকে তড়িৎযোজী ধর্ম কমে যাচ্ছে কেন? তড়িৎযোজী ধর্ম কমে যাওয়ার জন্য কি হবে? জলেতে এদের দ্রাব্যতা কমে যাবে, অর্থাৎ সিলভার ফ্লোরাইড জলেতে বেশি গলে, সিলভার আয়োডাইড অতটা গলে না। আর কি ধর্মের পরিবর্তন হয়? তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব মানে একটা যৌগকে গরম করলে সেটা ভেঙে যায় কিনা। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি গরম করো, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তাপীয় স্থায়িত্ব বেশি হলে কি হবে? বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। তড়িৎযোজী যৌগরা বেশি তাপমাত্রা সহ্য করতে পারে, সহজে ভাঙে না। কাজে একটা তড়িৎযোজী যৌগে যত বেশি সমযোজী ধর্ম আসবে ততই কিন্তু তার তাপীয় স্থায়িত্ব কমে যাবে। যেমন বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এদের মধ্যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচে আছে, অর্থাৎ ক্যাটায়নের সাইজ বাড়ছে, তার মানে পোলারাইজেশন কমছে। ঠিক আছে, পোলারাইজেশন কমার জন্য কি হবে? তড়িৎযোজী ধর্ম বেড়ে যাবে। তড়িৎযোজী ধর্ম বেড়ে যাওয়ার মানে তাপীয় স্থায়িত্ব বেড়ে যাবে, অর্থাৎ বেরিলিয়াম কার্বনেট চট করে ভেঙে যাবে, ক্যালসিয়াম কার্বনেট অত কম টেম্পারেচারে ভাঙবে না, আরো বেশি তাতে তাপমাত্রা দিতে হবে, স্থায়িত্ব বেশি। আর কি ধর্মের পরিবর্তন হয়? বিভিন্ন ধাতুর, একই ধাতুর বিভিন্ন লবণের রং পাল্টে যায়। এই তড়িৎযোজী যৌগতে সমযোজী যৌগ ধর্ম তৈরি হওয়া মানে কি? ক্যাটায়নের আর অ্যানায়নের মধ্যে ওই যে বললাম অরবিটাল গুলো একটার উপরে একটা, কক্ষপথ গুলো একটার উপর একটা ওভারল্যাপ করে, অভিলেপন করে, একটার উপর একটা শুয়ে পড়ে। তখন কোন ইলেকট্রনের অ্যানায়ন থেকে ক্যাটায়নে চলে যাওয়া অনেক সহজ হয়, অর্থাৎ ইলেকট্রনটা পট করে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে চলে যেতে পারে। অর্থাৎ এই চলে যাওয়ার জন্য ইলেকট্রনটাকে মুভ করবার জন্য অনেক কম শক্তির দরকার পড়ে, কারণ সহজে চলে যায়। এই কম শক্তির জন্য দৃশ্যমান আলোর কম্পাঙ্কই যথেষ্ট। এবারে দৃশ্যমান সাদা আলো, যাতে 400 থেকে 800 ন্যানোমিটার সব তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তার মধ্যে থেকে ধরো কোনো একটা তরঙ্গ এই কাজে ব্যবহার হলো, এই ইলেকট্রনটাকে এদিক থেকে ওদিকে ট্রান্সফার করানোর জন্য কোনো একটা কম্পাঙ্কই ব্যবহার করা হলো। করলে যৌগটার রং কি হবে? সেই তরঙ্গটা কাজে লেগে গেছে, ফলে ওই আলোটা যেটা ওই যৌগটার মধ্যে দিয়ে গেল, যৌগটা থেকে বেরোনোর পরে আলোটার বাকি রংগুলো কিন্তু থাকবে, শুধু ওই একটা রং চলে যাবে, এবং তাকে বলে পরিপূরক কালার। পরিপূরক কালারের কিরকম কনসেপ্টটা এখানে দেখাই। এই যে ভিবজিওর মানে রামধনু 7টা রংকে আমি এঁকেছি, যে কোনো একটা রঙের পরিপূরক রং হচ্ছে তার উল্টো দিকটা। মানে কোনো একটা যৌগ থেকে ওই ইলেকট্রনকে অ্যানায়ন থেকে ক্যাটায়ন, থেকে অ্যানায়ন বা অ্যানায়ন থেকে ক্যাটায়নে নিয়ে যাওয়ার জন্য হলুদ রঙের রশ্মি যদি ব্যবহার করা হয়, তাহলে এই বাকি যে রংগুলো বেরোবে তার টোটাল রংটা হবে পার্পল বা বেগুনি। অর্থাৎ হলুদ রংটাকে শোষণ করে নিলে তার কিন্তু বস্তুটার রং হবে পার্পল, আবার লাল রংকে শোষণ করে নিলে বস্তুটার রং হবে সবুজ, নীল রংকে শোষণ করে নিলে বস্তুটার রং হবে হলুদ। ঠিক উল্টো দিকটায় চলে যেতে হবে এই কালার স্কিমেতে। এবারে দেখা যাক একই ক্যাটায়নে যদি অনেকগুলো নবদ থাকে, যেমন সিলভার ক্লোরাইড আছে, সিলভার আয়োডাইড আছে, মার্কুরি ক্লোরাইড আছে, মার্কুরিক আয়োডাইড আছে, এদের অ্যানায়নগুলো আলাদা, এর ক্লোরাইড এর আয়োডাইড, এর ক্লোরাইড এর আয়োডাইড। এদের মধ্যে ক্লোরাইডের থেকে আয়োডাইডের সাইজ বড়, অর্থাৎ আয়োডাইডের ক্ষেত্রে ওভারল্যাপটা বেশি হবে, তার মানে ইলেকট্রন ট্রান্সফার করতে শক্তি কম লাগবে, তার মানে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে। বড় তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? লালের দিকে চলে যাবে, লালের দিকে চলে যাবে। ঠিক আছে, একইভাবে অ্যানায়নের এই লালের দিকে চলে যাবেন। এই যে স্পেকট্রামটা গেছে, এইখানে বেগুনি, এখানে লাল, দেখো তরঙ্গ দৈর্ঘ্যগুলো এখানে বড়, এদিকে ক্রমশ ছোট হয়ে গেছে, অর্থাৎ লালের তরঙ্গ দৈর্ঘ্য বড়, কম্পাঙ্ক কম, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কম্পাঙ্ক বেশি। তার মানে বড় তরঙ্গের আলো শোষণ করবে, মানে এদিকের আলো শোষণ করবে বড় অ্যানায়ন হলে। একইভাবে অ্যানায়নের আকার ছোট হলে এদিকে চলে যাবে। ঠিক আছে, এদিকে যদি চলে যায়, একদম যদি এদিকে এন্ডে চলে যায়, তখন যৌগটার রং সাদা হয়ে যায়, অর্থাৎ এরও বাইরে আরো ছোট ছোট তরঙ্গ শোষণ করবে, অর্থাৎ বেগুনিরও বাইরে। বেগুনির বাইরে যদি শোষণ করে, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট অঞ্চল, এদিকটা আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেট থেকে আলো শোষণ করলে যৌগ রং সাদা হবে, কারণ কোনো ভিজিবল লাইট আর বেরোচ্ছে না। এবার দেখা যাক সিলভার ক্লোরাইড আর সিলভার আয়োডাইড, তার মধ্যে আয়োডাইডটা ক্লোরিনের থেকে বড়, অর্থাৎ সিলভার আয়োডাইডের সমযোজী ধর্ম বেশি। তার জন্য সিলভার আয়োডাইড যেদিক থেকে আলো শোষণ করবে, তাতে সিলভার আয়োডাইডের রং হচ্ছে হলুদ, মানে সিলভার আয়োডাইড এইরকম জায়গা থেকে শোষণ করবে। কিন্তু সিলভার ক্লোরাইড আরো বাইরে, সিলভার ক্লোরাইড অতি বেগুনি রশ্মি থেকে শোষণ করে, যার জন্য সিলভার ক্লোরাইডের রং সাদা। আর AgI এর রং হলুদ কেন? কারণ এইরকম জায়গা থেকে শোষণ করে, দেখো পার্পল থেকে শোষণ করলে তার রং হবে হলুদ। একই কারণে মার্কিউরিক আয়োডাইড
আর মার্কুরি ক্লোরাইড, এদের মধ্যে মার্কিউরিক আয়োডাইডের তোমার কি বলে ওভারল্যাপ বেশি, সমযোজী ধর্ম বেশি। সমযোজী ধর্ম বেশি মানে আর এরকম জায়গা থেকে শোষণ করবে, অর্থাৎ সবুজের দিক থেকে শোষণ করলে এর লাল রং হবে। কিন্তু যদি মার্কুরি ক্লোরাইড হয়, সে একদম বাইরে থেকে শোষণ করবে, অতি বেগুনি অঞ্চল থেকে, তখন তার রং সাদা। ঠিক সেইভাবে এবার ভেবে দেখবে, নিজেরাই ভেবে দেখো, লেড আয়োডাইড হলুদ কিন্তু লেড ক্লোরাইড সাদা, কেন হয় সেটা ভেবে দেখো। এর পরের পর্বে আমরা অসমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো, আমাদের অনেকক্ষণ বলা হয়ে গেছে। ভালো থেকো, পরের পর্বে দেখা হবে।